হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো। অবশ্যই পড়াশোনার সাথে আছো। অনেকদিন পর আবার তোমাদের সামনে আসলাম। বুঝতেই পারছো কেন আসতে পারিনি, সেটা তোমরা আমার কথাবার্তা শুনেই অনুধাবন করতে পারছো। যাই হোক, আজকে বেশ কিছু কথা নিয়ে তোমাদের সামনে আবার আসছি। আমার কথা ছিল যে আমি ক্লাসগুলো শুরু করব, কিন্তু কয়েকদিনের মধ্যে আমি শুরু করব, এটা তোমাদের অ্যাসিউর করছি। তো তোমরা আজকে ভিডিওটা একটু নতুনভাবে দেখো। নতুনভাবে এই কারণে আমি বলছি যে আমি তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি যারা 2026-এ মাধ্যমিক দিতে আসছো। 2025-এ যারা তারা প্রিপেয়ার্ড হচ্ছ, তোমাদের প্রিপারেশনটা আমি দেখছি। আমার টাচে যারা আছে, আমার প্রত্যক্ষ সংযোগে যারা আছে, তাদেরকে আমি দেখছি, তাদের কি প্রবলেম হচ্ছে, কি ফল্ট হচ্ছে, সেগুলো আমি দেখছি। দেখে প্রয়োজন হলে যদি তাদের ফল্টের সাথে তোমাদের ফল্টও মিলে যায়, বুঝতে পারবো আমি, তাহলে আমি সেটা নিয়ে আবার ভিডিও করব। এবং তোমাদেরকে এর আগে আমি যেটা দিয়েছিলাম 30+2 ডেজের একটা টাস্ক দিয়েছিলাম, আশা করি সেই টাস্কটা কমপ্লিট যদি তোমরা করতে পারো, তাহলে পারে তোমাদের নিঃসন্দেহে 675+ তোমরা পাবেই। এবং আশা করব তোমাদের মধ্যে থেকে কেউ কেউ কমেন্টসে লিখতে পারবে যে স্যার আমি 1 থেকে 10-এর মধ্যে আসতে পেরেছি, ধন্যবাদ স্যার। যাই হোক, আমি সেই আশাটা নিয়েই আজকে তোমাদের পরবর্তী যে ব্যাচটা আসছে তাদের জন্য কিছু কথা আমি আজকে রাখছি। তো এটা তোমাদের কমেন্টসেই তোমরা অনেকে জানিয়েছিলে স্যার 2026-এর যারা স্টুডেন্টস আছি আমরা, তাদের জন্য একটু কিছু বলুন যে আমরা কি করব কি করব না, কিভাবে পড়বো কিভাবে পড়বো না। হ্যাঁ, ঠিকই বলেছ। দেখো, আমি বলবো তোমরা যে যে ভেবেছো 2026-এ তোমরা দেবে, তার জন্য তোমাদেরও কিছু করা দরকার, সেটা এখন থেকেই। সেটার জন্যই তোমাদের প্রথমেই আমি ধন্যবাদ দিচ্ছি। কারণ পরীক্ষার 2 মাস আগে যদি কেউ বলে স্যার আমাকে একটা রুটিন করে দিন, আমি 650 পেতে যাই, তার পক্ষে কিন্তু খুব টাফ হয়। কারণ যে কোনো একটা টাস্ক যেটা 1 বছরের টাস্ক, সেটাকে 2 মাসে করতে গেলে সঠিকভাবে হয় না। সুতরাং সঠিকভাবে সঠিক টাস্কটা যদি করতে যাই, তাহলে বছরের টাস্ক বছরেই নিতে হয়। তাই এখন থেকে যদি আমরা শুরু করতে পারি, তাহলে মিনিমাম 1টা বছর আমি সময় পাচ্ছি, অর্থাৎ 12টা মাস পুরোপুরি পাচ্ছি। এই 12টা মাসেই আমরা কিন্তু গোটা পড়াশোনার রুটিনটাকে চালিয়ে যেতে পারি এবং আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট, আমরা যা চাই সেইটা আমাদের করতে পারি। দেখো, যারা ক্লাস 9 থেকে 10-এ উঠলে, তাদের সামনে এখন অনেকগুলো প্রশ্ন চলে আসছে। এই কি কি প্রশ্নগুলো আসছে? মোটামুটি ভাবে আমার মনে যেগুলো মনে হচ্ছে যে তোমাদের মনে যে প্রশ্নগুলো আসছে যে স্যার আমি কোন বই কিনবো? কারণ এতদিন তোমরা 9-এর আগে অব্দি, ক্লাস 8 অব্দি তোমাদের প্রায় কোনো বই কিনতেই হতো না। তোমরা 9 থেকে কিছুটা বই কেনা শুরু করেছো, কিন্তু সব বই তোমরা পেলেও কোন বইটা বেটার আর কোন বইটা বেটার নয়, সেটা তোমরা পড়তে লেগেই তোমরা বুঝতে পেরেছো যে এই বইটা মনে হয় বেটার নয়, যদিও স্কুলের সিলেবাসে ছিল। যাই হোক, এতদিন কিন্তু তোমাদের স্কুলের সিলেবাসে ছিল, এবার সিলেবাসের বাইরে গিয়ে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে মাধ্যমিকের, অর্থাৎ তোমরা নিজেদেরকে মাধ্যমিকের স্টুডেন্ট হিসেবে ভাবো, শুধুমাত্র ক্লাসের কিন্তু স্টুডেন্ট হিসেবে ভাববে না। কারণ তোমাদের এবার পরীক্ষা দিতে হবে 10 লক্ষ পরীক্ষার্থীর বিরুদ্ধে, তুমি প্রতিযোগিতায় নামছো। অর্থাৎ 10 লক্ষ পরীক্ষার্থী একসাথে। এতদিন তোমরা যে প্রতিযোগিতায় নেমেছিলে, তোমার স্কুলের 100, 200, 300, 400 ছাত্রের মধ্যেই তোমাদের প্রতিযোগিতাটা সীমাবদ্ধ ছিল। কিন্তু মনে রাখো, এবার তোমার প্রতিযোগিতা 10 লক্ষ। তো সুতরাং তুমি যা ফার্স্ট হয়ে এসছো, তুমি যারা সেকেন্ড হয়ে এসছো, যারা থার্ড হয়ে এসছো, তারা কিন্তু 10 লক্ষের মধ্যে কোন জায়গাটা, সেইটাকে তোমাদের বুঝতে হবে। অর্থাৎ প্রথম যে কথাটা আমি বলছি, বই সিলেকশনের আগে তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের নিজেদেরকে কি করতে হবে, রিয়ালাইজ করতে হবে। তোমাদের রিয়ালাইজ করতে হবে তুমি কোন জায়গাতে আছো। অর্থাৎ তোমার যে রেজাল্টটা হলো ক্লাস 9 থেকে 10-এ ওঠার সময়, তুমি যে রেজাল্টটা করলে, সেই রেজাল্টটাকে রিঅ্যাসেস করো। রিঅ্যাসেস করো। কি রিঅ্যাসেস করব? আমার তো 7টা সাবজেক্ট ছিল, 7টা সাবজেক্ট পরীক্ষা দিয়েছিলাম। আমি কোনটা কিরকম দিয়েছিলাম সেটা আমি জানি, কিন্তু আমি এটাতে এত নাম্বার পাইনি, এত পেয়েছে। সে আমার 7টা সাবজেক্টে 7টা সাবজেক্ট কি কি ছিল? বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক।
তাহলে এই 7টা সাবজেক্টের মধ্যে আমি সে ধরে নিচ্ছি বাংলাতে আমার পাওয়ার কথা ছিল 97, আমি পেলাম 77, 20 মার্কস পেলাম না। কেন পেলাম না? নিজেকে তুমি প্রশ্ন করো তুমি কোথায় ভুল করেছিলে। নাম্বার 1। নাম্বার 2, ইংরেজিতে আমার পাওয়ার কথা ছিল 90, আমি পেয়েছি 70। কেন 20 নাম্বার পেলাম না? ভুলটা কোথায় সেটা তুমি বোঝো। কারণ আমি এইটুকুন বিশ্বাস রাখি, স্কুলের টিচাররা খাতাগুলো খুব যত্ন সহকারেই দেখেন। যদিও মাধ্যমিকের হয়তো একটু এদিক ওদিক হতে পারে, বা স্কুলের ক্ষেত্রে কোনো রকম ডিস্টার্ব হয় না বলেই আমার বিশ্বাস। এইটুকুন আমি জানি। নেক্সট, অন্যান্য যে সাবজেক্টগুলো সেম ওয়েতে তুমি যা পরীক্ষা দিয়েছিলে, তুমি যেভাবে পড়েছিলে, পরীক্ষাতে কম কমন এসছে, তুমি পারোনি। কেন পারোনি? নিজেকে আগে রিঅ্যাসেস করে নাও। এবার রিঅ্যাসেস করলে তুমি তখন বুঝতে পারবে যে কি হয়েছিল, প্রবলেমটা তোমার কোথায় কোথায় হয়েছিল। তোমার তো মনের মধ্যে 7, 8টা 9টা কোশ্চিন এখনই ঘুরপাক খাচ্ছে যে আমাকে বই সিলেকশন করতে হবে, কোন বই কিনবো, স্কুল থেকে বুক লিস্ট দিয়ে দিয়েছে, আমাকে বইগুলো কিনে নিতে হয়েছে। নেক্সট, কোন নোটবুক আমি সিলেকশন করব, কোন টিচার টিউশনের কাছে আমি নিব, পড়ার রুটিনটা কিভাবে স্যার তৈরি করব, কিভাবে কোন পড়া করলে পরে কোন সাবজেক্টে আমি গুরুত্ব দিব বেশি বুঝতে পারছি না, স্কুলে কতটা ক্লাস করব, বা আগের মতো আগে তো প্রত্যেকদিন ক্লাস করতাম, এখন কি সেটা করব কি করব না, টেস্ট পেপার এখনই কিনবো কিনা, টেস্ট পেপার কিনে কি আজকে থেকেই সলভ শুরু করে দেব, পুরনো দাদাদের নোট সংগ্রহ করব কিনা, সেই নোটগুলো পড়লে আমাদের হবে কিনা, দিনে কতক্ষণ ধরে এখন থেকে পড়বো, এরকম বিভিন্ন প্রশ্ন তোমাদের মনের মধ্যে উকি দিচ্ছে। তাহলে তোমাদের এখন করণীয়টা কি হচ্ছে? তাহলে তোমরা এখানটায় আমি বললাম যে রিয়াসিস যদি তোমরা করতে পারো, তোমাদের কাছে বেশ কতগুলো পয়েন্টস উঠে আসবে। কি পয়েন্টস উঠে আসবে? দেখো, প্রথম কথাটা হচ্ছে তোমরা পড়ার পাশে পাশে, আমরা বলি আর নাই বলি, স্কুলে পড়ো আর না পড়ো, আমার যারা ভিডিও দেখছো আমি বিশ্বাস করি তাদের মধ্যে 90% ছেলে পেলে কমপক্ষে টিউশন পড়ো। তাহলে যে স্যারের কাছে তুমি টিউশন পড়েছো, সেই স্যারের কাছে পড়ার পর স্যার যেভাবে বলেছে তুমি কি ঠিক সেইভাবে পড়েছো? নাম্বার 1। দ্বিতীয়, যদি না পড়ে থাকো তাহলে ফলটা তোমার। দ্বিতীয়, স্যার যা বলছিল, অনেক সময় অনেকেই পড়ায় বোঝা যায় যে স্যার বাবা মা টিউশনটা দিয়ে দিয়েছে, ওই স্যারটার প্রচন্ড সুনাম আছে, কিন্তু আমি তার ভাষা বুঝতে পারছি না। আমার প্রবলেম হতে পারে, হতেই পারে তার ভাষাটা বাংলা ভাষাতেই কথা বলছে কিন্তু সেটা অন্যভাবে বলছে, যে ভাষাটা বুঝতে পারছি না। কিন্তু ছেলেমেয়ের সাথে গার্জেনদের বলবো একটু ছেলেমেয়ের সাথে কথা বলে দেন, যে সে যে টিচারের কাছে পড়ছে সেই টিচারের কথাগুলো সে বুঝতে পারছে তো, সে যেভাবে পড়াচ্ছে সেটা সে বুঝতে পারছে তো। যদি বুঝতে না পারে তাহলে আমি বলবো যে জেন্টেল ভাবে আমি অনুরোধ করছি তাকে যে আপনি ওই টিউশনটাকে অফ করে অন্য জায়গায় টিউশনটা দেন। কারণটা হচ্ছে ছেলেটা আপনার লাইফটা কিন্তু ওর নিজের, সুতরাং ওখানটায় জোর করে আপনি কারো কাছে শুনেছেন যে খুব ভালো, সেইভাবে টিউশন দেবেন না। যদি সে বুঝতে পারে তবেই দিন। দেখুন যদি বুঝতে পারে, আবার এমনও কোনো ছেলে আছে ওইখানে আমার 12টা বন্ধু পড়ে, সুতরাং আমাকে ওখানে পড়তে হবে, কারণ বন্ধুদের সাথে আমার পিকনিক ঘন ঘন করা যাবে। সাবধান, সেখান থেকেও আপনার টিউশনটা সিলেক্টটা সেইভাবে করবেন। নেক্সট আমি যেটা বলছি যে তাহলে পারে যদি টিউশনের প্রবলেম থাকে, টিউশনটাকে পাল্টানোর কথাটা এখন থেকে চিন্তা করতে হবে। আর কি করতে হবে? যদি তোমার স্কুলের যে সিলেবাসের বইগুলো আছে, স্যাররা যখন পড়াচ্ছিল সেই বইগুলো তোমার পক্ষে কতটা উপকারী হয়নি, সেটা তুমি আগে রিয়ালাইজ করো। করে যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে, তুমি যে স্যারের কাছে টিউশন পড়ছো সেই টিউশন স্যারের কাছ থেকেও সাজেস্ট করা কোনো বই তোমরা কিনতে পারো। আমি এই বই এবং নোট বই নিয়ে পরবর্তীতে তোমাদের আর একটা ভিডিওতে আসবো, কারণ এখানটায় একটা ভিডিওর মধ্যে এতটা আলোচনা করা যাবে না, তাই বই এবং নোট বইয়ের মধ্যে তোমরা কি কিনবে কি কিনবে না এইটুকুন আমি বলে দেবো, যে কোনটা বেটার নয়। শুধু এইটুকুন বলি, দেখো নোট বই বাজার চলতি যে কোনো নোট বই যেটাই তোমরা কেনো না কেন, আমি অ্যাসিউর করে বলছি ওই নোট বইয়ের যে রাইটার্স গুলো লিখেছে, আমি নাম করেও বলতে পারি কিন্তু আজকে বলছি না, কারণ এটার একটা আলাদা এপিসোড করব, যে তারা যতটা অ্যান্সার লিখেছে সেই রাইটার নিজেকেও যদি পরীক্ষা দিতে দেওয়া হয় ওই অতখানি অ্যান্সার লিখে 3 ঘন্টায় কমপ্লিট করতে পারবে না। সুতরাং বাজার চলতি নোট বই কিনলেই তুমি প্রচন্ড ভালো পড়াশোনা করতে পারবে, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। আর যদি সেটাই হতো তাহলে প্রাইভেট টিউটররা থাকতো না, এটা বাস্তব ঘটনা। যাই হোক, আমি প্রাইভেট টিউশনের উপর খুব জোর দিচ্ছি না, তারপরেও জোর দিচ্ছি যে প্রাইভেট টিউশনটা আমি কিভাবে নেব। প্রথমত তোমাদের বইটা সিলেকশন করতে হবে,
কিভাবে বই সিলেকশন করবা? স্কুলের সিলেবাস অনুযায়ী বই কেনার চেষ্টা করো। যদি তোমাদের সম্ভব না হয়, টিচার যদি একাধিক বই তোমরা কিনতে না পারো, তাহলে পারে কি করবে, টেক্সট বুকগুলো যেগুলো কিনবে, সেই টেক্সট বুকগুলো তুমি যার কাছে টিউশন নেবে সেই টিউশনের স্যারের বলে দেওয়া টেক্সট বুকটা তুমি কিনে নাও। কারণ 9-10 এর সমস্ত টেক্সট বুকগুলো খুব ভালো করে তোমাদের পড়তে হবে। প্রথম থেকে যদি টেক্সট বুকগুলো ভালো করে পড়ো, তাহলে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা শেষ অবধি হবে না। দ্বিতীয়ত যেটা হচ্ছে তোমাদের কোন নোটবুক, এই নোটবুক এবং বুক পরবর্তীতে আমি অন্য একটা ভিডিওতে সেটা বলবো। এইবার বলছি টিচার। দেখো, টিচার সিলেকশনের ক্ষেত্রে আমার কতকগুলো কথা আছে। টাউনের দিকে অর্থাৎ শহরের দিকে যারা টিচার সিলেকশন করে, তারা জেনারেলি 7টা সাবজেক্টের জন্য 7টা টিচার। গ্রামের দিকে কিন্তু অনেকেরই পয়সার অভাবেই হোক বা যে কোনো অভাবেই হোক, তারা 2টো বা 3টে টিচার নিয়ে থাকে। কিরকম 2টো টিচার? একটা টিচারের কাছে নেয় ইংরেজি, আর একটা টিচারের কাছে নেয় বাংলা, ইতিহাস, ভূগোল, আর একটা টিচারের কাছে নেয় অঙ্ক, দুটো বিজ্ঞান। দেখো, আমি বলবো যদি তোমরা সামান্য একটু কষ্ট করতে পারো, এক্ষেত্রে টিচারের সংখ্যা, যারা গ্রামের যারা আছো তাদের ক্ষেত্রে বলছি, শহরের গুলো 7টা টিচার তোমরা নিয়ে নিলে, তারপরেও যদি কারো ভাষা বুঝতে না পারো বা কোনো রকম প্রবলেম হয়, তোমরা সেই 7-এর জায়গাতে আমি দেখেছি এমন অনেক ছাত্র আছে যারা 8, 9, 10, 11 করে ফেলে টিচার, অর্থাৎ একটা সাবজেক্টে 2টো করে নেয়। সুতরাং তাদের ক্ষেত্রে আর দ্বিতীয় করে কিছু বলার থাকছে না। তাই তাদের ক্ষেত্রে বলছি তোমরা প্রথম থেকে সজাগ হও, টিচাররা যা পড়াচ্ছে সেটা পড়ো এবং যা করাচ্ছে সেটা করো। এবার গ্রামের দিকের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা টিচারটা যদি পারো একটু বাড়িয়ে নাও। একটু বাড়িয়ে নাও বলতে বলছি, যেমন বিশেষ করে সায়েন্সের যে সাবজেক্টটা তোমরা পড়ছো, 2 দিন বা 3 দিন পড়ায় একটা টিচার, তার পক্ষে 3টে সাবজেক্টে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ানো কোনো মতেই সম্ভব নয়। হয় টিচারকে ফাঁকি দিতে হবে, না হয় নোট সর্বস্ব টিচিং তাকে করাতে হবে। এবার নোট সর্বস্ব টিচিং যদি সে করায়, তাহলে পারে কি হবে, তাহলে পারে তোমার মার্কসটা অটোমেটিক্যালি সাজেস্টিভের মধ্যে চলে আসবে। তুমি যদি 90 পেতে চাও, তুমি পাবে সেখানে 60 থেকে 70। তাই গোটা বইটা যদি পড়তে হয়, সায়েন্সের ক্ষেত্রে মিনিমাম 2টো, পারলে 3টাই নাও। যদি 3টে না পারো, মিনিমাম 2টো, অর্থাৎ অঙ্কের জন্য আলাদা একটা নাও, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের জন্য আলাদা একটা। এটা অবশ্যই নেবে, না হলে কিন্তু ভবিষ্যতে তোমাদেরই পস্তাতে হবে। এবং এই ক্লাস 10-এ যদি তুমি না পস্তাও, তাহলে পরে কি হবে, 11-এ গিয়ে পস্তায় তুমি নিজেকে আর রেকটিফাই করতে পারবে না, তোমার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ তুমি সায়েন্স নিয়ে পড়ার একটা টার্গেট নিয়েছিলে, এখন তুমি সেটা আর সায়েন্সে যেতে পারবে না, তোমাকে আর্টসেই থাকতে হবে। যাই হোক, টিচারের দিক থেকে এটা বললাম। নেক্সট আমি বলছি, প্রথম থেকে যেটা হচ্ছে, তোমাদের পড়ার একটা রুটিন তৈরি করে নাও। কিরকম রুটিন? তোমাদের যে টিউশন স্যারের কাছে পড়ছো, সেই টিউশন স্যারের কবে কোন টাইমে কি কি সাবজেক্ট পড়াচ্ছে সেটার একটা রুটিন করো। সেটা রুটিনটার সাথে প্রত্যেক দিন একটা রুটিন করে নিলাম। আমি টাইমটাকে ভাগ করে নাও, এখান থেকে ভাগ করে নিলাম। আমি হয়তো প্রথম থেকেই শুরু করো, তুমি কতটা সকাল সকাল দিতে পারছো। এখানে ভোর কটা, আমি 5টাতে উঠি, 5টা থেকে 6টা, তারপরে টিউশন যাই, টিউশন গেলাম, তাহলে কটা, 6:30 থেকে 8টা বা 8:30। এইভাবে প্রত্যেকটা দিনের যে টাইমগুলো আছে, টাইমিংসগুলোকে তুমি ভাগ করে নাও, কোন কোন টাইম তুমি পড়তে পারবে। স্কুলের টাইমটা রাখো, স্কুলের টাইমটাকে তুমি রাখো। এবার স্কুলে তুমি ব্যাপারটা লক্ষ্য করো, যদি স্কুলে খুব ভালো তোমাদের ক্লাস হয়ে থাকে, তাহলে তোমরা প্রথম দিকে তোমরা ক্লাসটা যতটা পারবে করো। আর যদি দেখো যে না, স্কুল ডাকছে, যাচ্ছি, 7টা পিরিয়ডের মধ্যে 2টো পিরিয়ড হচ্ছে, বাদ বাকিটা টিচাররা বসেই থাকছে, ক্লাসে আসছে না, দরকার নেই, স্কুলকে ছেড়ে দাও, সপ্তাহে 1 দিন করে স্কুল করো। কারণ স্কুলের যত রুলস গুলো আছে, যা যা বলছে স্যাররা, যা যা কিছু কিছু টাস্ক অনেক সময় দিয়ে দেয়, সেগুলো তুমি ওই 1 দিন গিয়ে কালেক্ট করো যদি দেখো। কারণ এটা তোমার নিজস্ব ধারণা থেকে, আমি আমার ধারণা থেকে বলছি যে এই কাজটা তোমাদের প্রথম থেকেই করতে হবে। স্কুলের যদি খুব ভালো ক্লাস হয় তোমরা করো, কারণ স্কুলের ক্লাসের মতো প্রাইভেট টিউশনেও পড়ানো সম্ভব নয়। তাই স্কুলের কাজটা তোমরা ভালোভাবে করতে পারো যদি ক্লাস হয়। আর যদি ক্লাস না হয়, যদি দেখো তোমাদের ক্লাস হচ্ছে না, তাহলে সপ্তাহে 1 দিন বা ঊর্ধ্বে 2 দিন তোমরা স্কুলে করতে পারো। নেক্সট, এবার স্কুল যেদিন যাচ্ছ সেই দিনের দুপুরটা তোমার অফ দিচ্ছ, বাদ বাকি দিনগুলোর দুপুরগুলো তোমরা কাজে লাগাও।
এখন থেকে কাজে লাগাও। তাহলে পারে তোমার হবে কি, পরীক্ষার শেষে অর্থাৎ একদম প্রত্যেকটা পরীক্ষার শেষে তোমাদের কোনো চাপ থাকবে না। দেখো তোমাদেরকে 3টে পরীক্ষা দিতে হয়, ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল, টেস্ট। তারপরে তোমরা গিয়ে মাধ্যমিক দিচ্ছ। তোমরা টার্গেটটা প্রথমেই নাও ফার্স্ট টার্মিনালে যে 40 মার্কের তোমরা পরীক্ষা দিচ্ছ, সে 40-এ আমি 40ই পাবো। সেখানটায় যেন আমার 39 মার্ক না আসে। যদি 39 আসে, কেন এক কম হলো সেটার পেছনেই লাগো। এই খিদেটাকে প্রথম দিন থেকে তৈরি করো। এখন থেকে যদি এই খিদেটাকে তৈরি করতে পারো, তুমি দেখবে মাধ্যমিকের 1 থেকে 10-এর মধ্যে তোমাকেও রাখছে। কিন্তু যদি বলো ঠিক আছে 40-এ 35 পাইছি, নট ব্যাড, 40-এ 40 নয় কেন, সেইটার দিকে তোমরা এগো। নেক্সট, এবার বলবো কি, টেস্ট পেপারটা এক্ষুনি কেনার কোনো দরকার নেই। কয়েকটা দিন তোমরা আগে বইটা পড়ো, বইটা পড়ে কিছুটা এগিয়ে যাও, 2 মাস পর তোমরা কোশ্চিন ব্যাংক কিনবে। এই টেস্ট পেপারটা তোমাদের এক্ষুনি সলভ করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ গোটা বইটা এটা আছে। কোশ্চিন ব্যাংক কিনলে তোমাদের হবে কি, পার্ট তোমরা পাবে। সেক্ষেত্রে আমি বলবো ক্লাসিফায়ার কোশ্চিন ব্যাংক যেগুলো আছে সেগুলো তোমরা চয়েস করতে পারো, কারণ সেক্ষেত্রে অধ্যায় ভিত্তিক কোশ্চিনগুলো ওটার মধ্যে দেওয়া আছে, সেই অধ্যায় ভিত্তিক কোশ্চিনগুলো তোমরা সলভ করতে পারবে। তাই ক্লাসিফায়ার কোশ্চিন ব্যাংক যে সমস্ত কি বলবো কোম্পানিগুলো বের করছে, সেগুলো দেখে তোমরা সেগুলো সংগ্রহ করতেই পারো। তারপরে তোমাদের কথা হচ্ছে যে পুরনো দাদা দিদিদের নোটস, আমরা দেখো নোটস তোমরা নিতেই পারো। নোটস হচ্ছে এমন একটা বিষয় যেটাকে তুমি যদি বোঝো, বুঝতে পারে তুমি যদি লেখো, সেই লেখাটা হচ্ছে অরিজিনাল। এবার নোটস দিয়ে নোট মুখস্থ করে তার থেকে তুমি তোমার টিচারদের কাছে যাদের পড়ছো সেখান থেকে তুমি নোটস তৈরি করো এবং নিজে নোটস তৈরি করার একটা প্রবণতা নিয়ে আসো। তোমার ভাষা তুমি নোটস তৈরি করো, দেখবো ওই নোটটা একবার পড়লে তোমার হয়ে যাবে। তুমি যে নিজে নোট তৈরি করবে সেটা 1বার বা 2বার তোমাকে পড়তে হবে, বাট অন্য কারো নোটস নিয়ে তুমি যদি পড়ো সেটা 7বার 8বার 10বার পড়বে, তারপরে লিখতে গিয়ে বলবে মাঝখানে কি যেন একটা ছিল, মাথা চুলকাবে। সুতরাং এই ধরনের একটা ঘটনা তোমাদের ঘটতে থাকবে। তাই বলছি নিজের নোটটা নিজে করার চেষ্টা করো। স্যার যেগুলো নোট দেবে, যেটা পারবে না সেইটা স্যারকে বলুন, স্যার এইটা একটু করে দিলে ভালো হতো, বা নোট বইয়ের হেল্প নিতে পারো। নোট বই তোমরা পাশাপাশি রাখতে পারো, যে কোনো নোট বই তোমরা পাশাপাশি রাখতে পারো। আমি বলবো না যে নোট বই রাখবে না, হ্যাঁ, তবে নোট বই সম্পর্কে একটু সাবধান। বেশ কিছু নোটস বই 1 নম্বরের কোশ্চেন গুলো দেখবে 3 জায়গায় 3 রকম উত্তর করে দেওয়া আছে, এই পক্ষে খুব সাবধান। বাজার চলতি খুব ভালো ভালো কোম্পানির নোট বইও আমার সেই ব্যাপারটা পরিলক্ষিত হয়েছে, আমার চোখে পড়েছে। সেই জন্য আমি এখন থেকে সাবধান করছি। এবং বড় প্রশ্নগুলোর উত্তর এত বড়ই করেছে, সেইটা কোনো ক্রমেই পরীক্ষার খাতায় লিখে 3 ঘন্টার মধ্যে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তাই তোমাদের বলছি নোট বই সাথে রাখতে পারো হেল্পের জন্য, কিন্তু সেই হেল্পটাকে গোটাগুটি ওইটাই আমার নোট এটা ভেবে নিও না। এমনি হেল্পের জন্য প্রচুর টাইপের কোশ্চেন, কি টাইপের কোশ্চেন আসে, কোন স্কুলে কি টাইপের কোশ্চেন এসছে, নোট বই থেকে সেটা দেখে নিতে পারো, হেল্প নিতে পারো। এইটুকুন নোট বইকে ব্যবহার করো। নেক্সট বলছি দিনে কতক্ষণ ধরে এখন থেকে পড়বো। দেখো এই পড়াটার বিষয়টা হচ্ছে দিনে 3 ঘন্টা পড়েও পাস করা যায়, আবার দিনে 13 ঘন্টা পড়েও পাস করা যায়। এবার পাস করার ব্যাপারটা আমি কতটা মার্কস পাই। আমি যদি 14 ঘন্টা খাটতে পারি এখন থেকে, আমি কেন 4 ঘন্টা খাটবো? আমার প্রশ্নটা হচ্ছে আমি যদি 14 ঘন্টা খাটতে পারি, আমি কেন 4 ঘন্টা খাটবো? তাহলে আমি 14 ঘন্টাই যদি এখন থেকে খেটে যাই, তাহলে পরীক্ষার আগে 18 ঘন্টা খাটতে হবে না? সেই চাপটা কমে যাবে এবং আমি অন্যের থেকে অনেকটা এগিয়ে যাব। এবং আমি যদি এখন 14 ঘন্টা খাটতে পারি, তাহলে পরে কি হবে, আমি 40-এ 40 পাবো। আমার আর কোনো প্রয়োজন হবে না, অন্য কারো সাহায্য আমার দরকার হবে না, সবাই আমার সাহায্যের দিকে এগিয়ে আসবে। তাই কতক্ষণ ধরে পড়বো এটা তোমার তৈরি করা রুটিনের উপরই এটা নির্ভর করবে, তুমি কতক্ষণ পড়ছো। এবার রুটিন তৈরি করলাম, বইও বাবা মা দিল, টিউশনিও বাবা মা দিল, কিন্তু আমি সেগুলোকে ফলো করলাম না, এইটা করলে কিন্তু হবে না। তাই বলছি প্রথম থেকেই একটা পরিকল্পনা করো, আমাকে মার্কস পেতেই হবে, কত মার্কসের জন্য তুমি উপযুক্ত। দেখো যারা সত্যি কথা বলতে, আমি হয়তো লিখছি এখানে বোর্ডে 675 প্লাস, আমাকে 675 পেতেই হবে। এবার যে ছেলেটা 9 থেকে 10-এ উঠেছে 300 নিয়ে, সে যদি এই 675 প্লাসকে প্রথমেই টার্গেট করে নেয়, তাহলে তার পক্ষে ওঠা খুব মুশকিল। তাকে টার্গেটটা ধীরে ধীরে বাড়াতে হবে। আমি ভাই 300 পেয়েছি, আমাকে এবার 500 পেতে হবে।
তাহলে আমি এখানটায় কতখানি 200 মার্ক বাড়ালাম। তুমি সেইভাবে রুটিনটা এখন তৈরি করো। কি করবে সেটা বলছি। রুটিনটা এখন তৈরি করো, নির্দিষ্ট রুটিনে পড়াশোনা করো। যা যা তোমার বাজে বাজে গুণগুলো তুমি তৈরি করেছিলে, দিনে 22 ঘন্টা মোবাইল দেখা, মোবাইলে গেম খেলা, যাত্রার সাথে গোটা দিন পিকনিকে চলে যাওয়া, হই হুল্লোড় করে বেড়ানো, এগুলো জীবন সবসময় নয়। তুমি যদি জীবনে প্রতিষ্ঠিত লাভ করতে বলে এই জিনিসগুলো তুমি অবলীলাক্রমে পেয়ে যাবে, তখন তোমাকে কেউ মানা করবে না। কিন্তু এখন যদি তুমি এগুলো করো, ভবিষ্যতে তোমাকে পস্তাতে হবে। তাই তুমি যদি 300 পেয়ে থাকো, তোমাকে 500 টার্গেট করো। 500 টার্গেট করে তুমি ধীরে ধীরে দেখো 500তে তুমি পৌঁছাতে পারছো কিনা। এটা দেখার জন্য কোশ্চেন ব্যাংক যখনই পাবে, তুমি কিভাবে 500তে পাবে তোমাকে আমি বলছি। ফার্স্ট টার্মেই তুমি বুঝতে পারবে। ফার্স্ট টার্মে তোমার যেটা হচ্ছে 40 মার্কসের যে পরীক্ষা হচ্ছে, এবার 40 মার্কসের মধ্যে 500 যদি পেতে হয়, তুমি 40তে যদি তুমি 25 করে পাও, 25 ইন্টু 7, 25 ইন্টু 7 হচ্ছে না তোমার? তাহলে কত হচ্ছে? তোমাকে এবার আরেকটু বেশি পেতে হবে। তাহলে কত পেতে হচ্ছে? 40-এ যদি তুমি 30 পাও, 40-এ যদি তুমি 30 পাও, তাহলে তোমার প্রায় 500-র কাছে অনেকটাই পৌঁছে যাচ্ছে। তাহলে দেখো 500 মানে এটাকে যদি 7 দিয়ে ভাগ দাও, 7 7টা 49, 4-এ 9, আর এখানে 1 0, তাহলে 7 একে 7, 71% মার্ক তোমাকে পেতে হবে। 71% তুমি 300 থেকে 71%-এ তুমি যাচ্ছ। তাহলে 30% 30 পাওয়া মানে 40-এ 30 পাওয়া মানে তোমার কত হচ্ছে? 75%। সুতরাং তুমি মোটামুটি 29 থেকে 30 এই মার্কটা তোমাকে অ্যাচিভ করতে হবে প্রত্যেকটা সাবজেক্ট। কোন সাবজেক্টে যদি তুমি 35 পাও, তাহলে আর একটা সাবজেক্টে তুমি 25 পেলেও চলবে। কিন্তু তোমাকে গড় মার্কসটা রাখতে হবে 29 থেকে 30। তাহলে তুমি 500 ক্র্যাক করে গেলে। এবার ফার্স্ট টার্মে তুমি যখন দেখলে 500 ক্র্যাক করলে, এইবার তোমার আশাটাকে বাড়াতে শুরু করো। এইবার 500টাকে করে দাও ওয়াই নট 600। তাহলে এবার 600 করতে গেলে কি করতে হবে? ঠিক সেম ওয়েতে তুমি তখন ধীরে ধীরে বাড়াও। সেম ওয়েতে যদি তুমি ধীরে ধীরে বাড়াতে লাগো, তাহলে দেখবে সেকেন্ড টার্মে গিয়ে এবার তুমি নিজেকে লক্ষ্য করো যে সেকেন্ড টার্মে আমি 600 পাচ্ছি কিনা। স্কুলের পরীক্ষাতে ঠিক ওইভাবে 600তে যদি তুমি দেখে নাও, সেখানটায় তুমি যদি ওখানে 80% মার্ক ক্র্যাক করতে পারো, তাহলে দেখলে তুমি 600 হয়ে গেল। এইবার তুমি সেইখান থেকে তারপরে এবার 675, তাহলে আমি যদি 600 পেতে পারি, 300 থেকে যদি 600-তে উত্তরণ ঘটাতে পারি, তাহলে পরের পরীক্ষায় কেন 675 পাবো না? এটাই হচ্ছে প্রশ্ন। তাই আমি বলছি, প্রথম থেকে তোমরা সচেষ্ট থাকো, প্রথম থেকে তোমরা পড়াশোনা শুরু করো, তোমাদের আরো ভালো হোক, তোমরা পড়াশোনার সাথে থাকো। এবং আর একটা তোমাদের ইনফরমেশন দিয়ে রাখছি, আমার এই চ্যানেলেই ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং অঙ্ক ক্লাস 9 এবং 10-এ রেগুলার সমস্ত ক্লাস হবে। ফ্রিতে তোমরা এখানে থাকতে পারবে, তোমরা দেখতে পারবে, তোমরা এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারো। তোমাদের যা যা প্রবলেম হবে তোমরা কমেন্টস বক্সে লিখো, আমি কমেন্টস বক্সে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। যদি কমেন্ট বক্সে নাও পারি, তাহলে পরের ভিডিওতে আমি আমার সেই প্রশ্নগুলোর তোমাদের উত্তর দেব। আজ এই পর্যন্ত রাখছি। ধন্যবাদ।